নমস্কার। বিশ্বজুড়ে ক্ষমতার ভর কেন্দ্রগুলো যেন ক্রমশ স্থান বদলাচ্ছে, আর তার মধ্যে ভারতের আন্তর্জাতিক মঞ্চে যেভাবে দাঁড়াচ্ছে সেটা বেশ চোখে পড়ার মতো পাল্টেছে। হ্যাঁ, অবশ্যই। বিশেষ করে আমেরিকার দিক থেকে যখন ধরুন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা সরাসরি চাপ দিচ্ছেন, তখন ভারতের দিক থেকে একটা আগেকার মতো নমনীয়তা নয়, বরং বেশ দৃঢ় প্রতিক্রিয়া আসছে। একদম ঠিক। আগে যেমন হয়তো মনে হতো বাণিজ্য বা অন্য কোনো জটিলতা এড়াতে ভারত কিছুটা আপোস করতেও রাজি। হ্যাঁ, কিছুটা নেগোসিয়েশনের জায়গা রাখত। ঠিক। কিন্তু এখন পরিস্থিতিটা বেশ ভিন্ন মনে হচ্ছে। এখন যেন সরাসরি জবাব আসছে। ঠিক তাই। একটা সময় ছিল যখন হয়তো কূটনীতিক নীরবতা বা আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা হতো, তাই না? হ্যাঁ, একটা ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করা হতো। কিন্তু এখন বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক কিছু বক্তব্য যদি শোনেন, ওহ হ্যাঁ। মনে হবে ভারত একেবারে যুক্তির অস্ত্র নিয়েই জবাব দিতে তৈরি। যেমন ধরুন রাশিয়া থেকে তেল কেনা নিয়ে পশ্চিমা দেশগুলোর যে সমালোচনা, হুম। তার উত্তরে জয়শঙ্করের বার্তা ছিল খুবই স্পষ্ট এবং সত্যি বলতে কিছুটা অপ্রত্যাশিত। একদম। আর আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব। অবশ্যই। আলোচনার শুরুতেই আমেরিকার মূল অভিযোগগুলো একবার দেখে নেওয়া যাক। কি বলছে ওরা? হ্যাঁ, বলুন। প্রথম আর যেটা সবচেয়ে বেশি শোনা যাচ্ছে সেটা হলো ভারত রাশিয়া থেকে বেশ সস্তায় অপরিশোধিত তেল ক্রুড অয়েল কিনছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে। হ্যাঁ, এটা তো প্রায় সবাই জানে। আর দ্বিতীয় অভিযোগটা আমার মনে হয় আরও একটু গুরুতর। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলছিলেন না হ্যাঁ, স্কট বেসেন্ট। যে ভারত নাকি এই সস্তা রুশ তেল নিজেদের শোধনাগারে পরিশোধন করছে, পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল এইসব বানিয়ে একদম সেই জিনিসগুলোই আবার চড়া দামে আমেরিকার ইউরোপের বাজারে বেচে বিপুল মুনাফা করছে। প্রফিটিং যাকে বলে আর কি। ঠিক ধরেছেন। আর এর সাথে ওরা তৃতীয় অভিযোগটা জুড়ে দিচ্ছে যে এই পুরো বাণিজ্য প্রক্রিয়ার মাধ্যমে ভারত আসলে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আর্থিকভাবে সাহায্য করছে। কারণ টাকাটা তো রাশিয়ার কাছেই যাচ্ছে। হ্যাঁ, কারণ ভারতের এই বিপুল তেল কেনার ফলে রাশিয়ার রাষ্ট্রীয় কোষাগারে অর্থ ঢুকছে, আর মস্কো সেই টাকা যুদ্ধ চালিয়ে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার করতে পারে। এটাই পশ্চিমাদের মূল বক্তব্য আসলে। বেশ, এই অভিযোগগুলোর ফলস্বরূপ আমেরিকা তো শুধু মুখে বলছে না, কিছু পদক্ষেপও নিয়েছে, তাই তো? ওই ট্যারিফের ব্যাপারটা বেশ শোনা যাচ্ছে। হ্যাঁ, পদক্ষেপ নিয়েছে এবং সেটা বেশ কঠোরই বলতে হবে। ভারতের কিছু পণ্যের ওপর আগে থেকেই 25% ট্যারিফ বা আমদানি শুল্ক ছিল। হুম। তার উপর রাশিয়া থেকে এই তেল কেনার বিষয়টাকে কারণ দেখিয়ে আরও 25% শুল্ক চাপানো হয়েছে। কেউ এটাকে স্যাংশন বা শাস্তিমূলক ব্যবস্থাও বলছেন। মোট 50%-এর বেশি। হ্যাঁ, মোট দাঁড়াচ্ছে 50%-এরও বেশি। এটা কিন্তু একটা বিরাট হার। আন্তর্জাতিক বাণিজ্যে এরকম দেখা যায় না সচরাচর। 50%? এটা তো অস্বাভাবিক রকমের বেশি শুল্ক হার লাগছে। অবশ্যই। এই মুহূর্তে বিশ্বে এত বেশি হারে মার্কিন শুল্ক আমার জানামতে আর শুধু ব্রাজিলের ওপরেই আছে। ও। শুধু তাই নয়, ওয়াশিংটনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর হুমকিও কিন্তু দেওয়া হচ্ছে। বোঝাই যাচ্ছে ওরা ভারতকে যথেষ্ট চাপে ফেলতে চাইছে। পরিস্থিতিটা বেশ কঠিন তাহলে। এখন প্রশ্ন আসছে, এত চাপ, এত বেশি শুল্ক, আবার নিষেধাজ্ঞার হুমকি, এত কিছুর পরেও ভারত কেন রাশিয়া থেকে তেল কেনাটা চালিয়ে যাচ্ছে? নিশ্চয়ই এর পেছনে কোনো জোরালো কারণ আছে। কারণগুলো বেশ মৌলিক এবং ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি জড়িত। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল ভারতের বিপুল জ্বালানি চাহিদা। হ্যাঁ, সেটা তো বটেই। আমাদের দেশের প্রয়োজনীয় মোট খনিজ তেলের প্রায় 85%-এরও বেশি বিদেশ থেকে আমদানি করতে হয়। ভাবুন একবার, কি বিরাট নির্ভরতা! 85%? হ্যাঁ, তাই দেশের কোটি কোটি মানুষের চাহিদা মেটাতে আর অর্থনীতির চাকা সচল রাখতে যে কোনো নির্ভরযোগ্য উৎস থেকে যদি তুলনামূলক সস্তায় তেল পাওয়া যায়, সেটা ভারতের জন্য অপরিহার্য। উৎসটা রাশিয়া হোক, ইরাক হোক বা অন্য কোনো দেশ। অর্থাৎ এনার্জি সিকিউরিটি বা জ্বালানি নিরাপত্তা ভারতের কাছে একটা প্রাথমিক প্রায়োরিটি। ভারত কিন্তু বারবার এটা স্পষ্ট করে দিয়েছে যে তার জ্বালানি নীতি বা এনার্জি পলিসি সম্পূর্ণ স্বাধীন। দিল্লি এই নীতি ঠিক করার ক্ষেত্রে ওয়াশিংটন বা মস্কো কারও নির্দেশ মেনে চলবে না। নিজেদের মতো করে চলবে। একদম। ভারত তার নিজের জাতীয় স্বার্থ বিচার করে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখেই চলবে। এর সঙ্গে কি কোনো অর্থনৈতিক বা বাণিজ্যিক সুবিধাও জড়িত? যেমন ভারতের যে রিফাইনিং ক্যাপাসিটি বা শোধন ক্ষমতা, সেটার কি কোনো ভূমিকা আছে? অবশ্যই। এখানেই আসছে তৃতীয় কারণটা, যাকে বলা হচ্ছে রিফাইনিং হাব ইকোনমিক্স।
ব্যাপারটা হলো রাশিয়া থেকে যে ইউরালস ক্রুড আসে সেটা একটু অন্য ধরনের। সব দেশের শোধনাগারের পক্ষে সেটা খুব দক্ষতার সাথে পরিশোধন করা সম্ভব হয় না। ও আচ্ছা। কিন্তু ভারতে বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যেমন ধরুন রিলায়েন্স বা নায়ারা এনার্জি, এদের কাছে অত্যন্ত আধুনিক এবং প্রযুক্তিগতভাবে উন্নত শোধনাগার বা রিফাইনারি আছে। হ্যাঁ, এদের রিফাইনারিগুলো তো বেশ বড়। ঠিক। আর এরা এই রুশ তেলটাকে দক্ষতার সঙ্গে পরিশোধন করতে পারে। তাই অপেক্ষাকৃত কম দামে রাশিয়া থেকে ক্রুড কিনে তাকে বেশি দামের পেট্রোলিয়াম পণ্য যেমন ডিজেল, এভিয়েশন ফুয়েল, গ্যাসোলিন এই সবে বদলে ফেলে বিশ্ববাজারে রপ্তানি করার একটা বড় সুযোগ ভারতের সামনে খুলে গেছে। ভারতে অর্থনৈতিক সুযোগটাকেই কাজে লাগাচ্ছে। তার মানে এটা শুধু প্রয়োজন নয়, একটা ভালো বাণিজ্যিক কৌশলও বটে। ইন্টারেস্টিং। কিন্তু পশ্চিমা দেশগুলো তো একটা প্রাইস ক্যাপ বা মূল্যসীমা বেঁধে দেওয়ার চেষ্টা করেছিল না, যাতে রাশিয়া বেশি দামে তেল বেচতে না পারে। $60, পরে নাকি সেটা $47 নামানোর কথাও ভাবা হচ্ছিল। সেটার কি হলো? সেই প্রাইস ক্যাপ কৌশলটা সত্যি বলতে ভারতকে আটকানোর ক্ষেত্রে কার্যত ব্যর্থই হয়েছে। ভারত নিজেদের প্রয়োজন আর সুবিধা অনুযায়ী রাশিয়া থেকে তেল কেনাটা চালিয়ে গেছে। কখনো হয়তো ওই প্রাইস ক্যাপের নিচে কিনেছে, কখনো বা সামান্য উপরেও লেনদেন হয়েছে। আচ্ছা। হয়তো এই কারণে পশ্চিমা দেশগুলো আরও বেশি হতাশ হয়ে ভারতের উপর চাপ বাড়াতে চাইছে। কারণ তাদের নিষেধাজ্ঞা বা প্রাইস ক্যাপ কোনো অস্ত্রই ভারতকে রুশ তেল কেনা থেকে পুরোপুরি আটকাতে পারেনি। আর এই পুরো বিতর্কের মধ্যেই তো জয়শঙ্করের সেই বিখ্যাত মন্তব্যটা সামনে এলো, যদি কিনতে সমস্যা হয় কিনবেন না, তাই তো? এই মন্তব্যটা তো বেশ আলোড়ন ফেলেছিল আন্তর্জাতিক মহলে। ঠিক তাই। সম্প্রতি এক মিডিয়া অনুষ্ঠানে তাকে যখন আমেরিকার এই চাপ আর অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি খুব শান্তভাবে কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জবাবটা দেন। তার কথাগুলো ছিল এরকম, মানে ইংরেজিতে যদি বলি, ইফ ইউ হ্যাভ আ প্রবলেম বাইং অয়েল অর রিফাইন্ড প্রোডাক্টস ফ্রম ইন্ডিয়া, ডোন্ট বাই ইট। নোবডি ফোর্সেস ইউ টু বাই ইট। ইউরোপ বাইজ, আমেরিকা বাইজ, সো ইউ ডোন্ট লাইক ইট, ডোন্ট বাই ইট। এর বাংলা করলে মোটামুটি দাঁড়াচ্ছে, যদি ভারত থেকে তেল বা পরিশোধিত পণ্য কিনতে আপনাদের সমস্যা থাকে তাহলে কিনবেন না। কেউ তো আপনাদের জোর করছে না। ইউরোপ কিনছে, আমেরিকা কিনছে, আপনাদের যদি পছন্দ না হয় কিনবেন না। বাপরে, এটা তো প্রায় সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। শুধু আত্মপক্ষ সমর্থন নয়, এর মধ্যে তো পাল্টা আক্রমণের একটা ইঙ্গিতও আছে। একেবারে। এই মন্তব্যের কৌশলগত গুরুত্বটা বুঝতে হবে। জয়শঙ্কর শুধু এটা বলেননি যে ভারত নিজের স্বার্থে কিনছে, তিনি বলটা ঘুরিয়ে পশ্চিমা দেশগুলোর কোর্টে ফেলে দিয়েছেন। ঠিক। তার যুক্তির ভেতরের কথাটা হলো, ভারত তো জোর করে আপনাদের তেল বিক্রি করছে না, আপনারাই তো কিনছেন নিজেদের চাহিদা মেটাতে। তাহলে ভারতের রাশিয়া থেকে কেনা নিয়ে যদি এতই আপত্তি, তাহলে ভারত থেকে পরিশোধিত পণ্য কেনা বন্ধ করছেন না কেন? এখানেই তিনি পশ্চিমা দেশগুলোর যুক্তির ফাঁকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। প্রথমত, পরিসংখ্যান দেখুন। রাশিয়া থেকে সবচেয়ে বেশি তেল কে কিনছে? ভারত না চীন? ও, চীন। হ্যাঁ, চীন। তাহলে আন্তর্জাতিক মঞ্চের চাপটা মূলত ভারতের ওপরই কেন দেয়া হচ্ছে? এটা কি এক ধরনের দ্বিমুখী নীতি নয়? আর দ্বিতীয় যুক্তিটা কি ছিল? দ্বিতীয় যুক্তিটা আরও সরাসরি। আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলো নিজেরাই কিন্তু ভারত থেকে বিপুল পরিমাণে পরিশোধিত জ্বালানি কিনছে, যেমন পেট্রোল, ডিজেল ইত্যাদি। আচ্ছা। খুব স্বাভাবিকভাবেই এই পরিশোধিত পণ্যের একটা বড় অংশের উৎস হতে পারে রাশিয়া থেকে আমদানি করা সস্তা ক্রুড অয়েল। একটা সময় তো ইউরোপ ভারতের পরিশোধিত জ্বালানির অন্যতম বৃহৎ ক্রেতা হয়ে উঠেছিল। তাই নাকি? হ্যাঁ। তাহলে একদিকে ভারতের তেল কেনা নিয়ে এত আপত্তি, আবার অন্যদিকে সেই তেল থেকে তৈরি হওয়া পণ্য কিনে নিজেদের প্রয়োজন মেটানো, এটা তো একটা স্ববিরোধী অবস্থান, তাই না? অবশ্যই। আর তৃতীয় আরেকটা বিষয় তো আছে, রাশিয়ার গ্যাস নিয়ে। ঠিক। জয়শঙ্কর মনে করিয়ে দিয়েছেন যে ইউরোপ কিন্তু এখনও রাশিয়া থেকে বিপুল পরিমাণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি কিনছে। ইউক্রেন যুদ্ধের পরেও সেই আমদানি কিন্তু বন্ধ হয়নি। আচ্ছা। তাহলে ইউরোপ যদি রাশিয়ার গ্যাস কিনতে পারে, ভারতের রুশ তেল কেনাতে এত আপত্তিটা কেন? এই প্রশ্নগুলো তুলে ধরে জয়শঙ্কর আসলে পশ্চিমা দেশগুলোর নৈতিক অবস্থানকেই চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাদের কথা আর কাজের মধ্যে যে ফারাক, সেটা স্পষ্ট করে দিচ্ছেন। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ভারত রাশিয়া থেকে যে তেল আমদানি করত তা ছিল মোট আমদানির ১%-ও কম, মানে প্রায় নেই বললেই চলে। 1%-ও কম? হ্যাঁ, প্রায় নগণ্য। কিন্তু যুদ্ধের পর পরিস্থিতিটা নাটকীয়ভাবে পাল্টে যায়। বর্তমানে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ৩৫%ই আসছে রাশিয়া থেকে। 1 থেকে 35%।
এটা তো মানে রাতারাতি একটা বিশাল পরিবর্তন। এর অর্থনৈতিক প্রভাব তো নিশ্চয়ই বিরাট। অবশ্যই। আর যদি রপ্তানির দিকে তাকান ২০২২-২৩ অর্থ বছরে যখন রাশিয়া থেকে বেশ ভালো ডিসকাউন্টের তেল পাওয়া যাচ্ছিল, ভারত প্রায় ৯৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পেট্রোলিয়াম পণ্য বিদেশে রপ্তানি করেছিল। $৯৭ বিলিয়ন? হ্যাঁ, আর এর একটা উল্লেখযোগ্য অংশ গিয়েছিল ইউরোপ এবং আমেরিকাতেই। ইউরোপ আর আমেরিকায়। হ্যাঁ, পশ্চিমাদের এত আপত্তির পরেও ইউরোপ এবং আমেরিকা ভারতের পরিশোধিত জ্বালানির ওপর অনেকাংশেই নির্ভরশীল রয়ে গেছে।